শুভ সকাল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা হচ্ছে। আজকে আবার ফিরে আসলাম আমরা। আজকে আমরা আলোচনা করব বহিঃকোষীয় পরিপাক বা এক্সট্রাসেলুলার ডাইজেশন। গতদিন আমরা ইন্ট্রাসেলুলার ডাইজেশন আলোচনা করেছিলাম। ইন্ট্রাসেলুলার ডাইজেশন এবং এক্সট্রাসেলুলার ডাইজেশনের মধ্যে পার্থক্য কী সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা এক্সট্রাসেলুলার ডাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু হিউম্যান বিং কী করে হয় সে সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রোটোজোয়া বাদ দিয়ে মূলত নিডেরিয়ান অ্যানিমেল যারা আছে, হাইড্রা থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত সবাই বহিঃকোষীয় পরিপাক পদ্ধতিতে তাদের পুষ্টিকার্য সম্পন্ন করে এবং বহিঃকোষীয় পরিপাকের জন্য পৌষ্টিকতন্ত্র দরকার হয় এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রন্থির দরকার হয়, যেখান থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়ে খাদ্যবস্তুটাকে ধাপে ধাপে ভেঙে শেষ পর্যন্ত সরল এবং শোষণ উপযোগী গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত হয়। কিভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় সে সম্বন্ধে আমি এখন আলোচনা করছি, তোমরা দেখো। এক্সট্রাসেলুলার ডাইজেশন বা বহিঃকোষীয় পরিপাক, অর্থাৎ কোষের বাইরে যে পরিপাক ক্রিয়া হয় তাকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক বা এক্সট্রাসেলুলার ডাইজেশন। বহিঃকোষীয় পরিপাক অর্থাৎ কোষের বাইরে কিন্তু কোষ দ্বারা তৈরি কোনো অঙ্গ অথবা অঙ্গতন্ত্রের ভিতরে যে পরিপাক কার্য হয় তাকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক আমাদের সিলেবাসে হলো ইন জেনারেল এক্সট্রাসেলুলার ডাইজেশন। ইন জেনারেল এক্সট্রাসেলুলার যে ডাইজেশন হলে আমরা দেখেছি গতদিন যে অ্যামিবা বা এককোষী প্রাণী যারা আছে, প্রোটোজোয়া, তাদের ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক হয়। প্রোটোজোয়ার পরে আসে পরিফেরা, তাদের ক্ষেত্রে আমরা সেই রকম সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই বলে হাইড্রা থেকে আমরা বহিঃকোষীয় পরিপাকের ঘটনাটা লক্ষ্য করতে পারি। হাইড্রার ক্ষেত্রে কি হয়, বহিঃকোষীয় পরিপাক কার্য করার জন্য তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা মুখছিদ্র থাকে, কিন্তু কোনো পায়ুছিদ্র থাকে না। ফলে মুখছিদ্র এবং পায়ুছিদ্রের কাজ এক মুখছিদ্রেই সম্পূর্ণ করে এবং তাদের ভিতরে যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে সেই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্য দিয়ে তাদের পরিপাক কার্যটা সম্পূর্ণ হয়। এদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানেল এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রন্থি থাকে না। তারপরে দেখো এখানে নেমাটোড বা কৃমি, তাদের ক্ষেত্রে এটা হলো পৌষ্টিক তন্ত্র, এখান থেকে আমরা নির্দিষ্ট পৌষ্টিক তন্ত্র দেখতে পাচ্ছি। এরপরে আর্থওয়ার্ম অ্যানেলিডা, তার ক্ষেত্রে নির্দিষ্ট পৌষ্টিক তন্ত্র আছে। তারপরে তোমরা আসো যেমন ককরোচ বা আরশোলার ক্ষেত্রে নির্দিষ্ট পৌষ্টিকতন্ত্র আছে, যেটা মুখছিদ্র দিয়ে আরম্ভ হয়, পায়ুছিদ্রতে গিয়ে শেষ হয়। তার মাঝখানে থাকে এসোফ্যাগাসের পরে ক্রপ হয়ে তার ইন্টেস্টাইন হয়ে পায়ুছিদ্রতে গিয়ে শেষ হয়। এখানে দেখো শামুক, আপেল, স্নেল, তার ডাইজেস্টিভ সিস্টেম, সেখানেও দেখা যাচ্ছে যে মুখছিদ্র দিয়ে শুরু হয় এবং পায়ুছিদ্রতে গিয়ে শেষ হয়। এটা মুখছিদ্র, এটা পায়ুছিদ্র এবং তার দেহের বিভিন্ন অংশ, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে। এটা অরিজিনাল ছবি। এখানে দেখো তার চেয়ে আর একটু উন্নত মাছের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট পৌষ্টিকতন্ত্র বর্তমান মুখছিদ্র দিয়ে আরম্ভ হয়েছে, পায়ুছিদ্রতে গিয়ে শেষ হয়েছে। তারপরে দেখো সরীসৃপ শ্রেণীর প্রাণী, তার ক্ষেত্রে মুখছিদ্র হয়ে এসোফ্যাগাস হয়ে পাকস্থলী বা স্টোমাক হয়ে অন্ত্র হয়ে পায়ুছিদ্রের মাধ্যমে শেষ হয়েছে। এটা অ্যাম্ফিবিয়ান অ্যানিমেল ব্যাঙের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পৌষ্টিকতন্ত্র দেখতে পাচ্ছি, এটা আমরা অনেকেই জানি। এখান থেকে মুখছিদ্র শুরু হয়ে পায়ুছিদ্র, তার মাঝখানে সবগুলো অংশই থাকে। এটা হলো পক্ষী শ্রেণীর প্রাণী, মুরগির পৌষ্টিক তন্ত্র। মুখছিদ্র দিয়ে আরম্ভ হয়েছে, এসোফ্যাগাস
ক্রপ হয়ে গিজার্ড হয়ে তার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে বায়ুছিদ্রে গিয়ে শেষ হয়েছে। এরপরে আসো মানুষের ডাইজেস্টিভ সিস্টেম। যেহেতু ইন জেনারেল বলতে আমরা সবগুলো টাচ করে ইন জেনারেল মানুষের ক্ষেত্রে আমরা আলোচনা করব কিভাবে পুষ্টিকার্যটা সম্পূর্ণ হয়। তো এইগুলো হলো পুষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন অংশগুলো। তো ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র, আমরা সবচেয়ে উন্নত প্রাণী যেহেতু মানুষের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্রের এই হলো বিভিন্ন অংশগুলো আমরা প্রত্যেকেই জানি। ফিজিওলজিতে আমরা পড়েছি এই ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি দিয়ে শুরু হয়েছে, এনাসি গিয়ে শেষ হয়েছে, তার মাঝখানে আছে ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম। এই হলো বিভিন্ন অংশগুলো মানুষের পৌষ্টিক নালীর। এটা অরিজিনাল ছবি দেখো, এই হলো ইসোফেগাস বা অন্ননালী, এটা হলো পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি, লিভার, এখানে আছে স্টোমাক, ইসোফেগাস হয়ে স্টোমাকের একটু নিচে আসলে এখানে ডিওডেনাম আছে, তার সঙ্গে যুক্ত আছে প্যাঙ্ক্রিয়াস, এই জায়গাতে আছে গল ব্লাডার, এর নিচে এটা হলো ক্ষুদ্রান্ত্র, এটা হলো বৃহদান্ত্র, এটা হলো বায়ুছিদ্র। তো ডাইজেশনের ব্যাপারটা যেহেতু আমরা এক্সট্রাসেলুলার ডাইজেশন পড়ছি, তো এক্সট্রাসেলুলার ডাইজেশন বা সেলের বাইরে পরিপাক, কিন্তু সেল দ্বারা তৈরি অঙ্গের ভিতরে পরিপাক কার্যটা হবে। তো পরিপাক কার্য হতে গেলে প্রথম শুরু হয় মুখছিদ্র দিয়ে, কারণ আমরা প্রথম খাবার গ্রহণ করি কোথায়? মুখগহ্বরে। মুখছিদ্রের মাধ্যমে আমরা মুখগহ্বরে খাবার গ্রহণ করি, আর সেই মুখগহ্বরের মধ্যে আছে কি? স্যালাইভারি গ্ল্যান্ড, যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক ক্ষরিত হয়, এবং এনজাইম বা উৎসেচক ক্ষরিত হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হলো 3 ধরনের গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল। এই 3 ধরনের গ্ল্যান্ড থেকে পাচক উৎসেচক ক্ষরিত হয়, যে পাচক উৎসেচক সাধারণত 7 থেকে 8 পিএইচ মাত্রায় কাজ করে। দ্যাট মিনস সামান্য ক্ষারীয় মাধ্যমে কাজ করে। তো মুখছিদ্রের পরের অংশটা হলো ইসোফেগাস হয়ে স্টোমাক বা পাকস্থলী। ইসোফেগাসে খাবারের পরিপাক হয় না, মুখছিদ্রে থেকে মুখগহ্বর হয়ে পাকস্থলীতে যেতে খাবার যেতে সাহায্য করে ইসোফেগাস বা অন্ননালী। তাহলে মুখছিদ্রের পরের অংশটা হলো স্টোমাক বা পাকস্থলী, এবং সেই স্টোমাক বা পাকস্থলীতে খাবার যখন যায় তখন সাধারণত 2 থেকে 6 ঘন্টার মতো এই জায়গাতে থাকে, এবং বিভিন্ন উৎসেচকের ক্রিয়ায় সেগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়, এবং সেই পাকস্থলীর ভিতরে খাবারের সঙ্গে জলীয় অংশ মিশে কাইম নামক ক্রিমি লিকুইড সাবস্টেন্স তৈরি হয়। এরপরে সেটা যখন অন্ত্রে যায় তখন সেটাকে বলা হয় কাইল। নেক্সট, আমরা পাকস্থলীর পরের অংশ হলো অন্ত্র বা ইন্টেস্টাইন। অন্ত্র বা ইন্টেস্টাইনের 2টো অংশ, একটা হলো স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, আর একটা হলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। স্মল ইন্টেস্টাইন যেটা, সেটা মোটামুটি 7 মিটারের মতো লম্বা হয়, আর লার্জ ইন্টেস্টাইন 1.5 মিটারের মতো লম্বা হয়। আমাদের টোটাল পৌষ্টিক নালীটা যেটা, সেটা প্রায় 30 ফুট লম্বা। তাহলে স্মল ইন্টেস্টাইন যেটা, স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ যেটা, সেটা হলো ডিওডেনাম, সেটা ইউ শেপড হয়, এবং সেটা প্রায় 25 সেন্টিমিটারের মতো লম্বা হয়। আর এই ডিওডেনামের সঙ্গে যুক্ত থাকে পৌষ্টিক গ্রন্থি, আমরা দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি লিভার, সেই লিভারের সঙ্গে যুক্ত আছে, লিভারের পাশেই যুক্ত আছে গল ব্লাডার। লিভার থেকে ক্ষরিত হয় পিত্ত, সেই পিত্ত গল ব্লাডারের মধ্যে জমা হয় একটা কমন ডাক্ট থাকে, বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট দিয়ে সেটা ডিওডেনামের মধ্যে আসে, এবং এই বাইল যেটা বাইল সাধারণত 8 পিএইচ হয় তার। নেক্সট, আমাদের মেইন যেটা ডাইজেশন বা পরিপাক, খাবারের
পাচন কি করে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম পাচনের সঙ্গে সম্পর্কযুক্ত পৌষ্টিক নালী এবং তার সঙ্গে যুক্ত গ্রন্থি। তো খাবারের যখন পাচনের ব্যাপারটা আসে তখন পাচনটা মূলত দুভাবে হয়, একটা ফিজিক্যাল বা মেকানিক্যাল প্রসেসে আর একটা কেমিক্যাল প্রসেসে। ফিজিক্যাল বা মেকানিক্যাল প্রসেসে কি হয়, খাবার যখন আমাদের মুখবিবরে যায় তখন দাঁতের দ্বারা সেই খাবার চূর্ণ বিচূর্ণ হয়, জিহ্বার সাহায্যে চূর্ণ বিচূর্ণ খাবারের সঙ্গে লালাগ্রন্থি থেকে ক্ষরিত উৎসেচক মিশ্রিত হয়। এটা হলো ফিজিক্যাল। এরপরে কি হয়, কেমিক্যাল। যখন উৎসেচক মিশ্রিত হলো সেই উৎসেচক বা কেমিক্যাল সাবস্টেন্স খাবারের সঙ্গে মিশে খাবারকে ছোট ছোট কণায় পরিণত করে এবং আলটিমেটলি সরল এবং শোষণ উপযোগী পদার্থে পরিণত করে। ফিজিক্যাল ডাইজেশনে তাহলে মুখ্যত এই দাঁত অংশগ্রহণ করে, আর স্টোমাকের মধ্যে আমরা দেখিয়েছি স্টোমাকের বিভিন্ন অংশের মধ্যে আর স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশের মধ্যে দেখা যায় এক ধরনের মুভমেন্ট, যেটাকে বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট। তাহলে ফিজিক্যাল ডাইজেশনের সঙ্গে সম্পর্কযুক্ত অংশ হলো দাঁত এবং পেরিস্টালটিক মুভমেন্ট। নেক্সট, কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক পাচন, যেটা উৎসেচকের দ্বারা হয়। তাহলে পৌষ্টিক নালী দেখানো হয়েছে। এই পৌষ্টিক নালীর ভিতরে এগুলো হলো এনজাইম। এনজাইম কি করে, খাবারকে ভাঙে, কাটে। এটা সিজার দিয়ে দেখানো হয়েছে। খাবারকে কেটে কি হয়, খাবারকে ছোটো ছোটো কণায় পরিণত করে সরল এবং শোষণ উপযোগী পদার্থে আলটিমেটলি পরিণত করে। এই কেমিক্যাল ডাইজেশন যেটা হয়, কেমিক্যাল ডাইজেশনে সাধারণত আমরা 3 ধরনের খাবার, দেহ গঠনের জন্য আমরা 3 ধরনের খাবার গ্রহণ করি: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার। এর মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা, সেটার প্রধান অংশ হলো স্টার্চ। প্রোটিন জাতীয় খাবার আর ফ্যাট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইমের দ্বারা ভেঙে আলটিমেটলি গ্লুকোজে পরিবর্তিত হয়। প্রোটিন বিভিন্ন রকমের এনজাইমের দ্বারা ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়। ফ্যাট এনজাইমের দ্বারা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত হয়। একই ব্যাপার এখানে স্টার্চ মলিকুলকে দেখানো হয়েছে। স্টার্চ মলিকুল তৈরি হয় অনেকগুলা গ্লুকোজ অথবা ফ্রাক্টোজ অথবা গ্যালাক্টোজ জুড়ে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়। 1,4 অথবা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা গ্লুকোজগুলো অথবা গ্লুকোজের সঙ্গে ফ্রাক্টোজ অথবা গ্যালাক্টোজ জুড়ে গিয়ে স্টার্চ মলিকুল তৈরি করে, যেটা অ্যামাইলেজ উৎসেচক অথবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পাচনকারী উৎসেচক। বিভিন্ন ধরনের উৎসেচক আছে, আমরা পরে আসছি। এদের একসঙ্গে বলা হয় অ্যামাইলোলাইটিক উৎসেচক। তার দ্বারা ভেঙে মল্টোজ এবং তারপরে গ্লুকোজ হয়। এখানে প্রোটিন জাতীয় খাদ্যের একটা এক্সাম্পল, প্রোটিন জাতীয় উৎসেচকের একটা এক্সাম্পল হলো ট্রিপসিন। ট্রিপসিনের দ্বারা প্রোটিন এবং পলিপেপটাইড কী করে ভেঙে আলটিমেটলি আরও ছোটো কণা অর্থাৎ পেপটাইড তৈরি হয়, সেটা দেখানো হয়েছে। আর এটা হলো ফ্যাট মলিকুল। ফ্যাট মলিকুল লাইপেজ এনজাইমের দ্বারা ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। গ্লিসারল অথবা ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড। নেক্সট, এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি হয়, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কি আমরা বলেছিলাম 3 ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড থাকে: প্যারোটিড, সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল। সেই 3 ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রেশন হয়। নেক্সট, স্টোমাক। এই স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। পেপসিন, রেনিন এই উৎসেচকগুলো ক্ষরিত হয় এবং স্টোমাকের ভিতরে পিএইচ লেভেল 1 থেকে 3 এরকম লেভেলে থাকে, অর্থাৎ হাইলি অ্যাসিডিক হয়, যেহেতু ওই জায়গাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। নেক্সট, স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচকের দ্বারা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 3 ধরনের খাবারের পাচন হয়। কিন্তু স্টোমাকের ক্ষেত্রে আমরা যা বললাম, স্টোমাকে সাধারণত প্রোটিন জাতীয় খাবারের পাচন এবং অল্প
ফ্যাট জাতীয় খাবারের পাচন হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন হয় না বললেই চলে। নেক্সট, স্টোমাক থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেসিক্যালি দুটো কাজ করে। একটা হলো ডাইজেশনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ, আর একটা হলো যে বিভিন্ন ধরনের জীবাণু ঢুকে সেই জীবাণুকে মারতে সাহায্য করে। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু যেগুলো খাদ্যের সঙ্গে ঢুকে সেগুলোকে মারতে সাহায্য করে। আর সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারকে পাচন করার উপযোগী করে তুলতে সাহায্য করে। আমরা পরে আসছি। আর রেনিন কি করে? সলিউবল প্রোটিন, অর্থাৎ দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে ইনসলিউবল প্রোটিনে পরিবর্তিত করে, যার উপর পেপসিন উৎসেচক কাজ করে, তাকে ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত করে। আর বাইলের কথা বলেছি আগে। বাইল লিভার থেকে সিক্রেশন হয়ে মোটামুটি পিএইচ লেভেল, যেটা পিএইচ লেভেলটা 8 বা 8.5-এর কাছাকাছি রাখতে সাহায্য করে। আর এই বাইলের মধ্যে থাকে সল্ট, যে বাইল সল্ট মূলত ফ্যাট জাতীয় খাবারের ইমালসিফিকেশনে সাহায্য করে বা অপদ্রব্য তৈরি করতে সাহায্য করে। এখানে উল্লেখ্য যে যদি ফ্যাট জাতীয় খাবার সঠিকভাবে পাচিত হতে হয় তাহলে ইমালসিফিকেশন একান্ত দরকার। ইমালসিফিকেশন না হলে ফ্যাট জাতীয় খাবারের সঠিকভাবে পাচন হয় না। তো এই ইমালসিফিকেশন হতে গেলে আমাদের লিভার থেকে যে পিত্ত খরিত হয়, সেই পিত্ত প্রথম ডিওডেনাম অংশে পাকস্থলী থেকে আসা আম্লিক খাবারের সঙ্গে মিশে খাবারের ফ্যাট অংশ যেটা থাকে সেটাকে ভেঙে দানা 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 অংশে পরিবর্তিত করে ইমালসিফাইড করে। এই ইমালসিফাইড ফ্যাটের উপর পরে বিভিন্ন উৎসেচক মিশে তাকে ভাঙে। কাজে ইমালসিফিকেশন খুব ইম্পর্টেন্ট এবং এই কাজে বাইল সাহায্য করে। এটা ওই বাইল সল্ট কিভাবে ইমালসিফিকেশনের প্রসেসটা হয়, লার্জ ফ্যাট ড্রপলেটস তাকে ছোটো ছোটো করে, তারপরে বাইল সল্টস তাকে প্রিভেন্ট করে ইমালসিফাইড দানা দানার মতো গঠনটা তৈরি করে। তাহলে আমরা এবার ডিটেলসে আসছি কি করে ডাইজেশনের কাজটা হয়। প্রথমে আসি আমরা, খাবার যখন মুখের মধ্যে আসে, মুখগহ্বরে আসে, তখন মুখগহ্বরের মধ্যে খাবারের পাচন কি করে হয়। মুখগহ্বরের মধ্যে খাদ্যবস্তুর পাচনের জন্য শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনের জন্য উৎসেচক থাকে, অন্যগুলো থাকে না। তাহলে মুখবিভারের মধ্যে কি হয়? শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচন হয়। তো মুখবিভারের ভিতরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনের জন্য বেসিক্যালি দুটো উৎসেচক থাকে, একটা হলো টায়ালিন আর একটা হলো মল্টেজ। একটা টায়ালিন আর একটা মল্টেজ। দেখা যায় টায়ালিন ধাপে ধাপে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে ভেঙে আলটিমেটলি মল্টুজে পরিবর্তিত করে। এরপর মল্টেজ উৎসেচক ওই মল্টুজের সঙ্গে মিশে মল্টুজকে ভেঙে দুটো গ্লুকোজে পরিবর্তিত করে, কারণ মল্টুজ হলো একটা দ্বিশর্করা। তাহলে কি হয়? প্রথমে খাবার যখন মুখে যায়, মূলত শ্বেতসার জাতীয় খাবার, মানে কার্বোহাইড্রেটের মধ্যে যে অংশটা সেদ্ধ করা, সেটার সঙ্গে টায়ালিন মিশে। সেদ্ধ করা শ্বেতসার যদি না হয় তাহলে টায়ালিন তার উপর কাজ করতে পারে না। তাহলে প্রথম বয়েলড স্টার্চ বা সিদ্ধ শ্বেতসার, তার সঙ্গে টায়ালিন মিশে এই বয়েলড স্টার্চটাকে দ্রবণীয় শর্করাতে পরিবর্তিত করে। এবার এই দ্রবণীয় শর্করা যখন হলো, তখন এই দ্রবণীয় শর্করার সঙ্গে টায়ালিন মিশে প্রথমে তৈরি করে এরিথ্রোডেক্সট্রিন এবং মল্টুজ নামক দুইটা প্রোডাক্ট। অল্প মল্টুজ তৈরি হয়, বেশিরভাগটা হয় এরিথ্রোডেক্সট্রিন। এরপরের স্টেপে এরিথ্রোডেক্সট্রিনের সঙ্গে আবার টায়ালিন মিশে থাকে অ্যাক্রোডেক্সট্রিন এবং মল্টুজে পরিবর্তিত করে। এরপর অ্যাক্রোডেক্সট্রিন যে অংশটা থাকে তার সঙ্গে টায়ালিন মিশে থাকে আইসোমল্টুজ এবং মল্টুজে পরিবর্তিত করে।
এরপর আইসোমল্টোজের সঙ্গে টায়ালিন মিশে তাকে মল্টোজে পরিবর্তিত করে। এবার ওই মল্টোজের উপর মল্টেজ এনজাইম পাস করে তাকে গ্লুকোজে পরিবর্তিত করে। এইভাবে মুখবিবরের ভিতরে শুধুমাত্র অ্যামাইলোলাইটিক উৎসেচক বা কার্বোহাইড্রেট পাচক টায়ালিন এবং মল্টেজ উৎসেচকের ক্রিয়ার ফলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ভেঙে খুব অল্প পরিমাণে গ্লুকোজ হয়, আর বেশিরভাগ অংশটাই অপরিবর্তিত অবস্থায় স্টোমাক বা পাকস্থলীতে চলে যায়। কারণ আমরা মুখবিবরের মধ্যে খাবার বেশিক্ষণ রাখি না, ফলে সেই খাবারটা খুব তাড়াতাড়ি স্টোমাকে চলে যায়। আর স্টোমাকে অ্যাসিডিক মাধ্যম থাকে, কিন্তু টায়ালিন এবং মল্টেজ উৎসেচক সেটা অ্যালকালাইন মিডিয়াতে কাজ করে। অটোমেটিক্যালি যখন মুখবিবর থেকে খাবার স্টোমাকে যায়, তখন দেখা যায় স্টোমাকের মধ্যে টায়ালিন এবং মল্টেজ উৎসেচক নষ্ট হয়ে যায়, ফলে ওই জায়গা থেকে আর কাজ হয় না। তাহলে এইভাবে মুখবিবরের ভিতরে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন হয়, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবারের মুখবিবরের মধ্যে কোনো পাচন ক্রিয়া আমরা দেখতে পাই না। নেক্সট হলো স্টোমাক। তাহলে মুখবিবরে অল্পক্ষণ থাকার পর সে খাবার যখন অন্ননালীর ভিতর দিয়ে স্টোমাকে চলে যায় বা পাকস্থলীতে যায়, তখন পাকস্থলীর মধ্যে কি হয়? পাকস্থলীর মধ্যে খাদ্য পাচনের জন্য মূলত প্রোটিন জাতীয় খাদ্যের পাচনের জন্য বিভিন্ন ধরনের উৎসেচক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এক্ষেত্রে উল্লেখ্য যে খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সুক্রোজ, অর্থাৎ চিনির মধ্যে যে কার্বোহাইড্রেট জাতীয় অংশটা থাকে সেটাকে বলা হয় সুক্রোজ। সেই সুক্রোজ অংশটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিশে সুক্রোজটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রাক্টোজ তৈরি হয় খুব অল্প পরিমাণে। তাহলে স্টোমাকের মধ্যে মূলত প্রোটিন জাতীয় খাবারের পাচন হয়। কিভাবে প্রোটিন জাতীয় খাবারের পাচন হয়? প্রোটিন তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনের সঙ্গে মিশে প্রোটিনটাকে ভেঙে প্রোটিনটাকে অ্যাসিড মেটাপ্রোটিনে পরিবর্তিত করে। অর্থাৎ প্রোটিনের সঙ্গে অ্যাসিড মিশে সেটা অ্যাসিড মেটাপ্রোটিন তৈরি হয়। এবার এই অ্যাসিড মেটাপ্রোটিন এই অ্যাসিড মেটাপ্রোটিনের উপর পরের উৎসেচক কাজ করবে। একই সঙ্গে দেখা যায় কি স্টোমাকের মধ্যে একটা উৎসেচক খরিত হয়, সেটাকে বলা হয় পেপসিনোজেন। মানে স্টোমাকের ইনার ওয়ালের মধ্যে অর্থাৎ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেগুলো থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের থেকে পেপসিনোজেন নামক একটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় প্রোটিন পাচক উৎসেচক খরিত হয়। সেটার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিবর্তিত করে। এভাবে যখন সক্রিয় পেপসিন তৈরি হলো, অ্যাসিড মেটাপ্রোটিন তৈরি হলো, তারপর কি হয়? অ্যাসিড মেটাপ্রোটিনের সঙ্গে ওই সক্রিয় পেপসিন মিশে তাকে প্রাইমারি প্রোটিওজে পরিবর্তিত করে। এবার প্রাইমারি প্রোটিওজের সঙ্গে পেপসিন মিশে তাকে সেকেন্ডারি প্রোটিওজ এবং পেপটোনে পরিবর্তিত করে। ঠিক একইভাবে বড়দের ক্ষেত্রে না হলেও বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় রেনিন নামক উৎসেচক কাজ করে স্টোমাকের মধ্যে, যেটা প্রথমে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, তাকে বলা হয় প্রোরেনিন। তাহলে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকা প্রোরেনিন মূলত বাচ্চাদের ক্ষেত্রে সেটার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিবর্তিত করে। যখন সক্রিয় রেনিন তৈরি হলো, সেই সক্রিয় রেনিন কি হয়? সক্রিয় রেনিনটা দুধের মধ্যে যে কেজিন থাকে, সেই কেজিনের সঙ্গে রেনিন মিশে, অর্থাৎ কেজিনটা হলো সলিউবল, সেই সলিউবল তার থেকে প্রথমে ইনসলিউবল হয়, ইনসলিউবলের সঙ্গে রেনিন উৎসেচক মিশে তাকে পেপটাইডসে পরিবর্তিত করে। মোট কথা হলো দুধের মধ্যে যে প্রোটিন অংশটা থাকে, সেই প্রোটিন অংশের সঙ্গে রেনিন উৎসেচক মিশে প্রোটিনের এই দুধের প্রোটিন অংশটাকে ভেঙে পেপটাইডসে পরিবর্তিত করে। আর কি হয়? তাহলে আমরা দেখলাম কার্বোহাইড্রেট অল্প, কার্বোহাইড্রেট বেশিরভাগ প্রোটিন, আর অল্প ফ্যাট মূলত দুধ এবং ডিমের মধ্যে যে ফ্যাট থাকে সেটা ইমালসিফাইড ফর্মেই থাকে। পাকস্থলীর মধ্যে ইমালসিফাইড ফর্মে খুব অল্প পরিমাণে ফ্যাট থাকে। এই ফ্যাটের সঙ্গে
লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ উৎসেচক মিশে সেই ইমালসিফাইড ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত করে। এইভাবে স্টোমাকের ভিতরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের বিভিন্ন উৎসেচকের দ্বারা পরিপাক কার্যটা সম্পূর্ণ হয়। নেক্সট, স্টোমাকের পরের অংশ হলো স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন পর্যন্তই পাচন কার্যটা বা ডাইজেশনের কাজটা হয়। এই স্মল ইন্টেস্টাইনের দুটো ভাগে ডাইজেশনের কাজটা হয়, কারণ স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশটা যেটা, সেই জায়গাতে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে প্যানক্রিয়াটিক জুইস করিতে হয়, সেই প্যানক্রিয়াটিক জুইসের সঙ্গে মধ্যে যে উৎসেচকগুলো থাকে সেইগুলোর দ্বারা পাচন হয়। আর স্মল ইন্টেস্টাইনের পরের অংশ যেটা, জেজুনাম অংশ যেটা, সেই জেজুনাম অংশে থাকে ইন্টেস্টাইনাল জুইস। সেই ইন্টেস্টাইনাল জুইসের মধ্যে যে উৎসেচকগুলো থাকে সেইগুলোর দ্বারা পাচন হয়। তো প্রথম আমরা আসি স্মল ইন্টেস্টাইনের প্যানক্রিয়াটিক জুইস দ্বারা পাচন কার্যটা কীভাবে হয়। তো খাবার যখন পাকস্থলী থেকে ডিওডেনাম অংশে আসলো, স্টোমাক থেকে ডিওডেনাম অংশে প্রবেশ করে, তখন দেখা যায় কি ওই ডিওডেনাম অংশে বাইল বা পিত্ত ওই খাবারের সঙ্গে মিশে খাবারটাকে ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত করে। তখন কি হয়, খাবারের যে কার্বোহাইড্রেট জাতীয় অংশ আছে সেটা, অর্থাৎ স্টার্চ যেটা রইল, দ্রবণীয় অদ্রবণীয় উভয় ধরনের স্টার্চের সঙ্গেই প্যানক্রিয়াস থেকে গঠিত প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ অথবা অ্যামাইলপসিন এই উৎসেচকটা মিশ্রিত হয়। স্টার্চের সঙ্গে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে আসা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ মিশ্রিত হয়ে স্টার্চকে মল্টুজে পরিবর্তিত করে। এরপরে কি হয়, এই মল্টুজ যখন তৈরি হয়, সেই মল্টুজের সঙ্গে মল্টেজ উৎসেচক মিশ্রিত হয়। মল্টুজের সঙ্গে মল্টেজ উৎসেচক, শেষে ASE কথাটা থাকে, মল্টেজ উৎসেচক মিশে মল্টুজকে গ্লুকোজ, দুটো গ্লুকোজে পরিবর্তিত করে। এই গেল কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন স্মল ইন্টেস্টাইনের প্যানক্রিয়াটিক জুইস দ্বারা। নেক্সট, প্রোটিনের খাবার, প্রোটিন অংশ যেটা, খাবারের প্রোটিন অংশ স্টোমাক থেকে যেটা আসে সেটার কী করে ডাইজেশন হয়। তো যখন ডিওডেনাম অংশে প্যানক্রিয়াটিক জুইসের মধ্যে যে ট্রিপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিন পাচক উৎসেচক থাকে, ট্রিপসিনোজেন সেটা হলো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় প্রোটিন পাচক উৎসেচক, সেটার সঙ্গে অ্যান্টারোকাইনেজ জেজুনাম অংশ থেকে, ক্ষুদ্রান্ত্রের জেজুনাম অংশ থেকে অ্যান্টারোকাইনেজ উৎসেচক করিতে হয়। সেই অ্যান্টারোকাইনেজ উৎসেচক ট্রিপসিনোজেনের সঙ্গে মিশে ট্রিপসিনোজেন, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনটাকে সক্রিয় ট্রিপসিনে পরিবর্তিত করে। ট্রিপসিন সক্রিয় কিন্তু ট্রিপসিনোজেন নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন অ্যান্টারোকাইনেজ উৎসেচকের দ্বারা সক্রিয় ট্রিপসিনে পরিবর্তিত হয়। এরপর কি হয়, সেই ট্রিপসিন উৎসেচকটা প্রোটিওজ, পেপটোন এবং পেপটাইডের সঙ্গে মিলে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে মিশে তাকে ডাইপেপটাইড এবং খুব কম পরিমাণে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। বেশিরভাগটাকে ডাইপেপটাইডে পরিবর্তিত করে এবং অল্প অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এছাড়া কি হয়, নিউক্লিক অ্যাসিড, DNA, RNA যেটা থাকে সেই খাবারের মধ্যে, সেই নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, তার সঙ্গে নিউক্লিয়েসেস উৎসেচক মিলিত হয়, যেটা প্যানক্রিয়াটিক জুইসের মধ্যে থাকে। নিউক্লিয়েসেস উৎসেচক কী করে, DNA এবং RNA তারকে ভেঙে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইটে পরিবর্তিত করে। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইটে পরিবর্তিত করে। ঠিক একইভাবে প্যানক্রিয়াটিক জুইসের মধ্যে আর কি হয়, কাইমোট্রিপসিনোজেন আরেকটা ইনঅ্যাক্টিভ উৎসেচক। সেই ইনঅ্যাক্টিভ উৎসেচকের সঙ্গে সক্রিয় ট্রিপসিন মিশে নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিবর্তিত করে। এবার এই সক্রিয় কাইমোট্রিপসিন যেটা, সেটা পেপটোনের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ পেপটোনকে ভেঙে ডাইপেপটাইডে পরিবর্তিত করে। এইভাবে প্রোটিন জাতীয় খাবারের পাচন হয়। নেক্সট, ফ্যাট জাতীয় খাবারের কী করে, স্মল ইন্টেস্টাইনের প্যানক্রিয়াটিক জুইস দ্বারা পাচন হয়। ফ্যাট জাতীয় খাবার, এই ফ্যাট জাতীয় খাবার ডিওডেনাম অংশে পিত্তল
পিত্ত লবণের সঙ্গে মিশে যে ইমালসিফিকেশন হলো, ইমালসিফাইড ফ্যাট হলো, সেই ইমালসিফাইড ফ্যাটের সঙ্গে প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম মিশে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত করে। এইভাবে স্মল ইন্টেস্টাইনের যে প্রথম অংশ ডিউডেনাম, সেই ডিউডেনামে প্যানক্রিয়াটিক জুইসের মধ্যে থাকা বিভিন্ন উৎসেচকের ক্রিয়ার ফলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার ভেঙে অপেক্ষাকৃত সরল উপাদানে পরিবর্তিত হয়। এবার স্মল ইন্টেস্টাইনাল জুইস দ্বারা কীভাবে খাদ্যের বিভিন্ন জাতীয় খাদ্যের পাচন হয় সেটা আমরা দেখছি। তো স্মল ইন্টেস্টাইনাল জুইসের মধ্যে এই বিভিন্ন উৎসেচকগুলো থাকে, যে উৎসেচকগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবারের পাচন ঘটায়। ইন্টেস্টাইনাল জুইসের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনের জন্য থাকে ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ, যে উৎসেচকটা অবশিষ্ট স্টার্চ অংশের সঙ্গে বিক্রিয়া করে স্টার্চকে ভেঙে মল্টুজে পরিবর্তিত করে। যখন মল্টুজ হয় তখন সেই মল্টুজ খাবারের সঙ্গে মল্টেজ উৎসেচক বিক্রিয়া করে মল্টুজকে ভেঙে দুটো গ্লুকোজ অণুতে পরিবর্তিত করে। এবার চিনির মধ্যে যে শর্করা থাকে তাকে বলা হয় সুক্রোজ, তার সঙ্গে সুক্রেজ উৎসেচক মিশে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রাক্টোজে পরিবর্তিত করে। একইভাবে দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে তাকে বলা হয় ল্যাকটোজ, তার সঙ্গে ল্যাকটেজ এনজাইম বিক্রিয়া করে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিবর্তিত করে। এভাবে কার্বোহাইড্রেটের পরিপাক হয় স্মল ইন্টেস্টাইনাল জুস দ্বারা। এবার প্রোটিন জাতীয় খাবারের অবশিষ্ট যে অংশটা থাকে সেটা মূলত পেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ এবং ডাইপেপটাইডেজ উৎসেচকের দ্বারা লোয়ার পেপটাইড এবং ডাইপেপটাইড ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়, যেটা প্রোটিনের সরল এবং শোষণ উপযোগী অংশ। নেক্সট, ফ্যাট জাতীয় খাবারের ডাইজেশনের জন্য ইন্টেস্টাইনাল জুইসের মধ্যে থাকে ইন্টেস্টাইনাল লাইপেজ, যেটা আগের ধাপের মতো ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত করে। এইভাবে স্মল ইন্টেস্টাইনাল জুসের মধ্যে থাকা বিভিন্ন উৎসেচকের দ্বারা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য শেষ পর্যন্ত ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত হয়। এইভাবে আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশে এবং বহুকোষী যে সমস্ত প্রাণী আছে, সমস্ত বহুকোষী প্রাণীরা তাদের পৌষ্টিক নালীর ভিতরে অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির ভিতরে বিভিন্ন উৎসেচকের দ্বারা খাদ্যবস্তুকে ভেঙে সরল এবং শোষণ উপযোগী উপাদানে পরিবর্তিত করে। থ্যাংক ইউ সবাই দেখার জন্য।